আজ আমরা পড়ব কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় না, আমরা আগে জানব প্রত্যয় কাকে বলে। প্রত্যয় ধাতু বা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। ধাতুর সাথেও প্রত্যয় যুক্ত হতে পারে, শব্দের সাথেও প্রত্যয় যুক্ত হতে পারে। দুই ক্ষেত্রেই নতুন শব্দ গঠন করে থাকে। ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকেই বলে কৃৎ প্রত্যয়। শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়ের কথা আমরা পরে পড়ব। ধাতুর সাথে আমরা জানি, ধাতু হচ্ছে যে কোনো শব্দের মূলে থাকে কি ধাতু। ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়, তার নাম হলো কৃৎ প্রত্যয়। ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ তৈরি হতে পারে, ঠিক আছে। ধাতুর সাথে কিন্তু আবার বিভক্তিও যুক্ত হয়। তোমরা জানো ধাতুর সাথে তিং বিভক্তি যুক্ত হয়। তিং বিভক্তি যুক্ত হয়ে কি তৈরি হয়? ক্রিয়াপদ তৈরি হয়, ঠিক আছে। তাহলে ধাতুর সাথে তিং বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়, আর ধাতুর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে শব্দ বা নামপদ তৈরি হয়, ঠিক আছে। এই শব্দকে কৃদন্ত শব্দ বলে। যেহেতু কৃৎ প্রত্যয় শেষে আছে তাই এর নাম হচ্ছে কৃদন্ত। ধাতুর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হলে যে শব্দ তৈরি হয় তাকে কৃদন্ত শব্দ বলে, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে কৃৎ প্রত্যয়ের কাজ কি? ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা। এখন আমরা কিছু কৃৎ প্রত্যয় সম্বন্ধে আমরা জানব। বিভিন্ন রকম কৃৎ প্রত্যয় আছে, আমরা কিছু কৃৎ প্রত্যয় সম্বন্ধে এখন জেনে নেব। আমরা এখন যে কৃৎ প্রত্যয়টি পড়ব সেটি হচ্ছে ত প্রত্যয়। এর যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাব ক যুক্ত ত যুক্ত অ, ঠিক আছে। এটি একটি কৃৎ প্রত্যয়, অর্থাৎ অবশ্যই ধাতুর সাথে যুক্ত হবে। ধাতুর সাথে ত প্রত্যয় যুক্ত হবে, যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হবে। এবং আমরা জানি ধাতুর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হলে যে শব্দ গঠিত হয় সেটা ক্রিয়াপদের মতন কাজ করে, কিন্তু সেটা কিন্তু আসলে নামপদ। গ্রামাটিক্যালি সেটা কিন্তু নামপদ বা হচ্ছে শব্দ। তাহলে ত প্রত্যয় যখন কৃৎ প্রত্যয়, তও একটা কৃৎ প্রত্যয়, তাই এটা ধাতুর সাথে যুক্ত হওয়ার পরে কিন্তু শব্দ গঠিত হবে, নামপদ গঠিত হবে, কিন্তু কাজ করবে সেটা ক্রিয়াপদের মতন করে, ঠিক আছে। এইটুকু মাথায় রেখে আমরা এগিয়ে যাব ত প্রত্যয় কীভাবে ব্যবহার করা হয় সেই দিকে। ত প্রত্যয়ে ক বাদ চলে যায়। ত প্রত্যয়ের বর্ণ বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি এতে ক আছে, ত আছে, অ আছে। এর মধ্যে ধাতুর সাথে যুক্ত হওয়ার সময় ক ইত চলে যায়, এটাকে ইত যাওয়া বলে। ইত চলে যায় অর্থাৎ বাদ চলে যায় বা লুপ্ত হয়ে যায়, ঠিক আছে। তাহলে ইত যদি চলে যায় ক, মানে ক চলে গেল, তাহলে পড়ে রইল কি ত। তাহলে ধাতুর সাথে এই ত অংশটি শুধু যুক্ত হয়, ঠিক আছে। ত প্রত্যয়ের এই ত অংশটি অবশিষ্ট থাকে এবং ধাতুর সাথে শুধু এই ত অংশটি যুক্ত হয়। এই তটাও কোথাও কোথাও কোনো কোনো ধাতুর ক্ষেত্রে যুক্ত হওয়ার পরে ঢয় শূন্য র কিংবা দন্তন্বয়ে পরিণত হয়। এই যে ত প্রত্যয়ান্ত শব্দ সেটা কিসে ব্যবহৃত হয়? যেহেতু আমরা জেনেছি ত প্রত্যয় একটা কৃৎ প্রত্যয়, ধাতুর সাথে যুক্ত হওয়ার পরে যে নতুন শব্দটি গঠিত হয় সেটা ক্রিয়াপদের মতন কাজ করে, যদিও সেটা একটা নামপদ। তাহলে ক্রিয়াপদের মতন যখন কাজ করে সেটা কোনো না কোনো কালে ব্যবহৃত হয়। ক্রিয়াপদের মতন কাজ করার সময়, মানে কাজ করে যেহেতু, সেটা নিশ্চয়ই কোনো না কোনো কালে ব্যবহৃত হয়। সেটা কোন কালে? না, ত প্রত্যয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা অতীতকালে ব্যবহৃত হয়। ত প্রত্যয় কোন কালে ব্যবহৃত হয়? ত প্রত্যয় অতীতকালে ব্যবহৃত হয়। অতীতকালের অর্থে ত প্রত্যয়কে আমরা
ধাতুর সাথে যুক্ত করি, অর্থাৎ ধাতুর সাথে ত প্রত্যয় যুক্ত করার পরে যে শব্দটি গঠিত হয় সেটা আমরা অতীতকালের অর্থে বাক্যে ব্যবহার করব। যেমন একটা উদাহরণ দেখি, গম ধাতু তার সঙ্গে ত প্রত্যয় যুক্ত করা হলো, তাহলে যে শব্দটি তৈরি হবে সেটি হলো গত। এই গত মানে চলে গেছে, ঠিক আছে, চলে গেছে অর্থাৎ অতীতকালে ব্যবহৃত হবে এই শব্দটি। যেমন একটা উদাহরণ দেখি, নর গৃহং গত, ঠিক আছে। নর মানে হচ্ছে মানুষ, গৃহং মানে হচ্ছে বাড়ি, গত মানে চলে গেছে। মানুষটি বাড়ি চলে গেছে, এখানে গত কথাটি অতীতকালে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। অতীতকালের অর্থে এখানে গম ধাতুর সাথে কি করা হলো, ত প্রত্যয় যুক্ত করা হলো। ত প্রত্যয় সবসময় অতীতকালে ব্যবহৃত হবে, এর ব্যতিক্রম আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে নর গৃহং গত এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি যে গত অতীতকালের অর্থে ব্যবহৃত হচ্ছে গত শব্দটি, এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গত শব্দটি অনেকটা নর শব্দের মতন বৈশিষ্ট্য লাভ করেছে। কেন না, যেহেতু এটা একটা শব্দ, এরও তো কি লিঙ্গবচন বিভক্তি থাকবে, যে কোনো শব্দের নামপদের যেরকম থাকে লিঙ্গবচন বিভক্তি তো থাকবে। তাহলে এই ত প্রত্যয়ান্ত শব্দের লিঙ্গবচন বিভক্তি কি অনুযায়ী হবে, কি লিঙ্গ কি বচন কি বিভক্তি হবে। তাই ত প্রত্যয়ান্ত শব্দগুলো যেহেতু এটা নামপদ বা শব্দ, কাজ করছে ক্রিয়াপদের মতন, কিন্তু এটা ক্রিয়াপদ নয়, কিন্তু ক্রিয়াপদ নয় যেহেতু তার কিন্তু লিঙ্গবচন বিভক্তি থাকবে। এর যেমন কাল আছে ক্রিয়াপদের মতন কাজ করছে বলে, তেমনি এটা যেহেতু আসলে নামপদ তাই এর লিঙ্গবচন বিভক্তিও থাকবে। সেটা কি অনুযায়ী হবে না, এখানে যেমন এই বাক্যটাতে কি হয়েছে, নর, এটা হচ্ছে কর্তা, বাক্যের কর্তা হচ্ছে নর। তাহলে এই কর্তার যে লিঙ্গ আছে, অর্থাৎ এখানে নর শব্দের লিঙ্গ কি, পুংলিঙ্গ। গত শব্দতেও কি হয়েছে, পুংলিঙ্গ হয়েছে। নর শব্দে কোন বচন আছে, এক বচন, তাই গততে কি হয়েছে, এক বচন হয়েছে। এখানে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে, এখানেও প্রথমা বিভক্তি হয়েছে। না, এখানে তার মানে দেখতে পাচ্ছি কর্তার যে লিঙ্গবচন বিভক্তি আছে সেই অনুযায়ী কিন্তু এই ত প্রত্যয়ান্ত শব্দটারও লিঙ্গবচন বিভক্তি হয়েছে। তার মানে এটা যদি বিশেষ্য হয়, এর বিশেষণ হিসেবে ত প্রত্যয়ান্ত শব্দটা ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি বিশেষণের লিঙ্গবচন বিভক্তি বিশেষ্যের লিঙ্গবচন বিভক্তি অনুযায়ী হয়, বিশেষ্যের যা লিঙ্গবচন বিভক্তি বিশেষণেরও সেই লিঙ্গবচন বিভক্তি হবে। তাহলে এই ত প্রত্যয়ান্ত শব্দগুলো বাক্যে কোনো না কোনো শব্দের বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং সেই যে শব্দের বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই বিশেষ শব্দটির যে লিঙ্গবচন বিভক্তি আছে সেই লিঙ্গবচন বিভক্তি ত প্রত্যয়ান্ত শব্দের হচ্ছে। এবারে আমাদের জানতে হবে যে ত প্রত্যয়ান্ত শব্দগুলোর লিঙ্গবচন বিভক্তি কোন শব্দ অনুযায়ী হবে, ঠিক আছে, কোন শব্দ অনুযায়ী হবে, বা হচ্ছে ত প্রত্যয়ান্ত শব্দটি বাক্যে কোন শব্দের বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে। খুব স্বাভাবিকভাবেই কর্তৃবাচ্য হচ্ছে যেখানে কর্তা, মানে যেমন আগের যে বাক্যটা ছিল নর গৃহঙ্গত, ওই বাক্যটাতে নর এটা কর্তৃবাচ্য ছিল এবং নর ছিল কর্তা, কর্তার বিশেষণ হিসেবে সেখানে ত প্রত্যয়ান্ত শব্দটি ব্যবহৃত হয়েছিল। কর্তৃবাচ্য যদি হয়, বাচ্য সম্বন্ধে আমরা আগেই আলোচনা করেছি যখন কারক বিভক্তি পড়া হয়েছিল, প্রথমা বিভক্তির কর্তৃকারকের ক্লাসে আমরা বাচ্য নিয়ে আলোচনা করেছিলাম। কর্তৃবাচ্য যেখানে কর্তা প্রধান হয় তাকে কর্তৃবাচ্য বলে। কর্তার বিশেষণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি ত প্রত্যয়ান্ত শব্দটিকে, ঠিক আছে। কর্মবাচ্য, কর্মবাচ্য কাকে বলে সেটাও আমরা জানি। কর্মবাচ্য হচ্ছে যেখানে কর্মপ্রধান রূপে প্রতীয়মান হচ্ছে বাক্য বলবার ভঙ্গিতে। কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মের বিশেষণ হিসেবে আমরা কিন্তু ত প্রত্যয়ান্ত শব্দটিকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর ভাববাচ্য আছে, এক সেকেন্ড একটু দাঁড়াও। ভাববাচ্য, ভাববাচ্যের ক্ষেত্রে ভাববাচ্য মানে হচ্ছে যেখানে ক্রিয়াপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে তাকে ভাববাচ্য বলা হয়।
এই ভাববাচ্যের ক্ষেত্রে কি হবে সেটা আমরা পরে দেখে নেব। অর্থাৎ আমরা জানলাম কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তার বিশেষণ হিসেবে ব্যবহার করা হবে তৎপ্রত্যয়ন্ত শব্দকে, এবং কর্মবাচ্যে কর্মের বিশেষণ হিসেবে। অর্থাৎ আমরা মোদ্দা কথা যেটা বুঝলাম, কর্তা বা বাক্যের যে কর্তা বা কর্ম, কর্তৃবাচ্যের কর্তা, কর্মবাচ্যের কর্ম, তার বিশেষণ হিসেবে আমরা কি করব, তৎপ্রত্যয়ন্ত শব্দকে ব্যবহার করব। কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তার বিশেষণ হিসেবে ব্যবহার করব, কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মের বিশেষণ হিসেবে। ঠিক আছে, তাহলে যেখানে কর্তার বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে তৎপ্রত্যয়ন্ত শব্দ, সেখানে কর্তার যা লিঙ্গবচন বিভক্তি আছে সেটা তৎপ্রত্যয়ন্ত শব্দের লিঙ্গবচন বিভক্তি হবে। যেখানে কর্মের বিশেষণ হচ্ছে সেখানে কর্মের লিঙ্গবচন বিভক্তি তৎপ্রত্যয়ন্ত শব্দে আরোপিত হবে। একটা উদাহরণ আমরা দেখেছিলাম নরগৃহঙ্গত, সেখানে কর্তৃবাচ্যে কর্তার যে লিঙ্গবচন বিভক্তি ছিল সেই অনুযায়ী গতর লিঙ্গবচন বিভক্তি হয়েছিল। এবারে যদি ধরো কর্তার যে লিঙ্গবচন বিভক্তি হচ্ছে সেই অনুযায়ী যে তৎপ্রত্যয়ন্ত শব্দের লিঙ্গবচন বিভক্তি হচ্ছে, তার মানে তৎপ্রত্যয়ন্ত শব্দের লিঙ্গ পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, ক্লীবলিঙ্গ হতে পারে। ঠিক আছে, কর্তার যদি লিঙ্গ পুংলিঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে তোমার তৎপ্রত্যয়ন্ত শব্দের লিঙ্গ পুংলিঙ্গ হবে। কর্তার লিঙ্গ যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে তৎপ্রত্যয়ন্ত শব্দের লিঙ্গ স্ত্রীলিঙ্গ হবে। যদি কর্তা ক্লীবলিঙ্গের হয় তাহলে তৎপ্রত্যয়ন্ত শব্দ ক্লীবলিঙ্গ হবে। আবার কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মের যদি লিঙ্গ হয় পুংলিঙ্গ তাহলে তৎপ্রত্যয়ন্ত শব্দ পুংলিঙ্গ হবে। যদি কর্মের লিঙ্গ স্ত্রীলিঙ্গ হয় তাহলে তৎপ্রত্যয়ন্ত শব্দ স্ত্রীলিঙ্গ হবে। আবার যদি কর্মের লিঙ্গ ক্লীবলিঙ্গ হয় তাহলে সেখানে কিন্তু তৎপ্রত্যয়ন্ত শব্দ ক্লীবলিঙ্গ হবে। মানে কর্তা এবং কর্মের যেরকম লিঙ্গ হবে সেই অনুযায়ী কিন্তু তৎপ্রত্যয়ন্ত শব্দের লিঙ্গ হবে। এছাড়াও কর্তা বা কর্মের যে বচন হবে কিংবা যে বিভক্তি হবে সেই অনুযায়ী কিন্তু যে তৎপ্রত্যয়ন্ত শব্দ আছে তার লিঙ্গ, তার বচন এবং বিভক্তিও কিন্তু সেই অনুযায়ী নির্ধারিত হবে। এই যে তৎপ্রত্যয়ন্ত শব্দগুলো, এটা কোন শ্রেণীতে পড়বে বা কোন শব্দের মতন এর রূপ হবে না, তৎপ্রত্যয়ন্ত শব্দ যদি পুংলিঙ্গের মতন করতে হয়, মানে কর্তা বা কর্ম যদি পুংলিঙ্গ হয়, তৎপ্রত্যয়ন্ত শব্দকে যদি তোমার তৎপ্রত্যয়ন্ত শব্দকে যদি পুংলিঙ্গ করতে হয় তাহলে সেক্ষেত্রে তৎপ্রত্যয়ন্ত শব্দটা কোন শব্দের মতন আমরা রূপ করব, তার তো একটা আকার থাকবে, তার তো শব্দের একটা শব্দটা তৈরি হবে কোন শব্দের মতন করে, সেটা হচ্ছে নর শব্দ। তৎপ্রত্যয়ন্ত শব্দ যদি পুংলিঙ্গের মতন হয় তাহলে সেটা হবে নর শব্দ। তৎপ্রত্যয়ন্ত শব্দ যদি ক্লীবলিঙ্গ হয়, তৎপ্রত্যয়ন্ত শব্দ যদি ক্লীবলিঙ্গ আকারে ব্যবহার করতে হয় আমাকে, মানে যদি কর্তা বা কর্ম ক্লীবলিঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে তৎপ্রত্যয়ন্ত শব্দ ফল শব্দের মতন হবে। আর যদি তৎপ্রত্যয়ন্ত শব্দ স্ত্রীলিঙ্গ হয় তাহলে যে মূল শব্দ আছে তার সঙ্গে স্ত্রী প্রত্যয় আকার যুক্ত করে, স্ত্রী প্রত্যয় যুক্ত করার পর আকার আসবে, তাহলে আ যুক্ত হওয়ার পরে সেটা ধরো গত যেটা ছিল সেটা কি হয়ে যাবে গতা, আকার যুক্ত করতে হবে স্ত্রীলিঙ্গে, করার পরে সেটা কোন শব্দের মতন রূপ হবে না লতা শব্দের মতন। তাহলে পুংলিঙ্গ হলে তৎপ্রত্যয়ন্ত শব্দের রূপ হয় নর শব্দের মতন, ক্লীবলিঙ্গে হয় ফল শব্দের মতন, আর স্ত্রীলিঙ্গে হয় লতা শব্দের মতন। যেমন নরগত, আগের বাক্যটা থেকেই নিয়ে বলছি, এখানে পুংলিঙ্গ ছিল নর শব্দ, তাই এর মতন যেহেতু কর্তা পুংলিঙ্গ ছিল তাই কি হয়েছে তোমার তৎপ্রত্যয়ন্ত শব্দ পুংলিঙ্গ হয়েছে। এই তৎপ্রত্যয়ন্ত গত শব্দটা কিসের মতন রূপ হয়েছে, নর শব্দের মতন রূপ হয়েছে। ঠিক আছে, যদি ধরো এটা পুংলিঙ্গ না হয়ে স্ত্রীলিঙ্গ হতো, যেমন ধরো বালিকা গৃহং গতা হতো, যেহেতু এটা স্ত্রীলিঙ্গ, কর্তার লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই তার কিন্তু তৎপ্রত্যয়ন্ত শব্দটার লিঙ্গ স্ত্রীলিঙ্গ হবে। তাহলে যেহেতু এখানে আ আছে, যেহেতু এখানে যেহেতু এটা স্ত্রীলিঙ্গ
তাই এখানে কিন্তু তপ্রত্যয়ান্ত শব্দটার সঙ্গে আমরা আকার যোগ করেছি, মানে স্ত্রী প্রত্যয় যোগ করেছি, করে এটা কি করেছি আমরা গতা করে দিয়েছি। গতা হচ্ছে স্ত্রীলিঙ্গে গতা। এটা কিভাবে রূপটা হচ্ছে না লতা, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতন এর রূপ হচ্ছে। যদি ধরো কর্তা স্ত্রীলিঙ্গ হয়, যেমন কর্তা যদি স্ত্রীলিঙ্গ হতো, নরক জায়গায় কর্তা যদি স্ত্রীলিঙ্গ হতো বালিকা, তাহলে অবভিয়াসলি এর যে তপ্রত্যয়ান্ত যে এর বিশেষণ সেটাও কি হয়ে যাবে, স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তার মানে বালিকা গতা। এবং এটা কিসের মতন রূপ হয়েছে, লতা শব্দের মতন, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা শব্দের মতন রূপ হয়েছে। যেহেতু কর্তা, বাক্যের কর্তা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে এর বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে তপ্রত্যয়ান্ত শব্দটি। কর্তার বিশেষণ হিসেবে গত শব্দটারও কিন্তু লিঙ্গবচন বিভক্তি কর্তা অনুযায়ী হয়েছে। তাই এখানে কি হয়েছে, লিঙ্গ, এখানে যেহেতু স্ত্রীলিঙ্গ আছে এটারও তাই লিঙ্গ স্ত্রীলিঙ্গ হয়েছে, তাই গত থেকে হয়ে গেছে গতা। আর তার রূপটা কীরকম হয়েছে, লতা শব্দের রূপের মতন। ঠিক আছে, এইরকমভাবেই ঠিক হবে। কিংবা আরেকটা উদাহরণ দেখি, বৃক্ষাৎ ফলম পতিতম। ঠিক আছে, তাহলে বৃক্ষ থেকে ফল পড়ছে, এখানে ফলম, যেহেতু ফল শব্দটা এখানে কর্তা, তাই ফল এখানে হচ্ছে ফলের যে লিঙ্গবচন বিভক্তি আছে সেই অনুযায়ী পতিতমের লিঙ্গবচন বিভক্তি হয়েছে। এটা একটা তপ্রত্যয়ান্ত শব্দ, এটা ফলম শব্দের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং ফলম শব্দের যা লিঙ্গ হয়েছে এখানেও তাই লিঙ্গ হয়েছে, যা বচন বিভক্তি হয়েছে এখানেও তাই হয়েছে। ফলম শব্দে যেহেতু এখানে ক্লীবলিঙ্গ হয়েছে তাই এটাতেও কিন্তু ক্লীবলিঙ্গ হয়েছে। ঠিক আছে, পতিত এই শব্দটি ফল শব্দের মতন হয়েছে কি পতিতম। ভাববাচ্যে, ভাববাচ্য মানে হচ্ছে যেখানে ক্রিয়াপদের অর্থ প্রধান। ভাববাচ্যে ক্ষেত্রে আমরা যেটা জানবো, ভাববাচ্যে এই তপ্রত্যয়ান্ত শব্দ সব সময় মানে সর্বদাই বিভিন্ন যে কোনো সিচুয়েশন হোক না কেন, বাক্য যেরকমই হোক না কেন, বাক্যের ভাববাচ্যে তপ্রত্যয়ান্ত শব্দ নিত্য ক্লীবলিঙ্গ সবসময়, সেখানে কিন্তু যে তপ্রত্যয়ান্ত শব্দটা রয়েছে সেটা ক্লীবলিঙ্গের হবে এবং প্রথমা বিভক্তির একবচনের তার রূপ হবে, প্রথমা বিভক্তির একবচনের রূপ হবে। ঠিক আছে, ভাববাচ্যে তাহলে কি হবে, তপ্রত্যয়ান্ত শব্দ নিত্য ক্লীবলিঙ্গ প্রথমা বিভক্তির একবচন হবে। ঠিক আছে, যেমন অনেন গতম, এর যাওয়া, ভাববাচ্যে ব্যবহৃত হয়েছে বাক্যটা, এর দ্বারা যাওয়া, তাহলে গতম এখানে হচ্ছে তোমার তপ্রত্যয়ান্ত শব্দ। এবং গতম শব্দটা এখানে যেহেতু কর্তা কর্ম কাউকে অনুসরণ করছে না, কাজেই এখানে কর্তা কর্ম কারুর লিঙ্গবচন বিভক্তি অনুযায়ী এর লিঙ্গবচন বিভক্তি হওয়ার কোনো স্কোপ থাকছে না। তাই এখানে কি হচ্ছে, এখানে ফিক্সড একটা ব্যাপার রয়েছে, সেটা কি এখানে ফিক্সড হচ্ছে, ক্লীবলিঙ্গ হবে এবং প্রথমা বিভক্তির একবচন হবে, এখানে তাই হয়েছে। এবার আমরা একটা বিশেষ ক্ষেত্র জানব, যে আমরা এতক্ষণ জানলাম যে ত প্রত্যয় সবসময় অতীতকালে ব্যবহৃত হয়, কিন্তু আমরা জানব ত প্রত্যয় কিন্তু ব্যতিক্রমীভাবে বর্তমানকালেও ব্যবহৃত হয়। ত প্রত্যয় একটা বিশেষ ক্ষেত্রে বর্তমানকালেও ব্যবহৃত হয়। মতি বুদ্ধি পূজার্থে ভ্যস্চ এইরকম একটা সূত্র আছে, এই সূত্র অনুসারে ত প্রত্যয় কিন্তু বর্তমানকালেও ব্যবহৃত হয়। কোথায় কোথায় ব্যবহৃত হয়, ইচ্ছা বোঝাচ্ছে, মতি বা ইচ্ছা বোঝাচ্ছে এইরকম যদি কোনো ধাতু থাকে তার সঙ্গে ত প্রত্যয় যুক্ত হলে সেটা বর্তমানকালে ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে বুদ্ধি এবং পূজা, বুদ্ধি মানে হচ্ছে বোঝা এবং হচ্ছে তোমার বোধ ইত্যাদি, আর পূজা মানে পূজা, তাহলে ইচ্ছা বোধ এবং পূজা, মতি বুদ্ধি পূজার্থে ভ্যস্চ, তাহলে ইচ্ছা বোঝাচ্ছে এরকম ধাতু, বোধ বোঝাচ্ছে এরকম ধাতু, পূজা বোঝাচ্ছে এরকম ধাতু, তার সাথে যদি
ত প্রত্যয় যুক্ত হয়, এরকম বোঝাচ্ছে। এই অর্থবোধক ধাতু যদি থাকে তাহলে তার সঙ্গে যে ত প্রত্যয় যুক্ত হবে, তারপরে যে শব্দ তৈরি হবে সেই শব্দটা কি হবে, বর্তমানকালে ব্যবহৃত হবে। সেই ত প্রত্যয়ান্ত শব্দ বর্তমানকালে ব্যবহৃত হবে। এরকম ক্ষেত্রে যেখানে তোমার বর্তমানকালে ব্যবহৃত হচ্ছে তার কর্তায় ষষ্ঠী বিভক্তি ব্যবহৃত হয়। তস্য চ বর্তমানে, এই সূত্র অনুসারে কর্তায়, বাক্যে যে কর্তা, হ্যাঁ, সেই কর্তায় মানে বর্তমানকালে যেখানে যেখানে মতিবদ্ধি পূজার্থে ব্যস্তয় সূত্র অনুসারে যেখানে যেখানে বর্তমানকালে তপ্রত্যয়ান্ত শব্দ ব্যবহৃত হচ্ছে সেইখানে তার কর্তায়, সেই তপ্রত্যয়ান্ত শব্দটার কর্তায় কর্তায় কি হচ্ছে, ষষ্ঠী বিভক্তি ব্যবহৃত হবে। ঠিক আছে, যেমন দেখে নিই আমরা একটা উদাহরণ, আমরা দেখে নিই। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে, বিদ্যাসাগর সর্বেশম পূজিতা। আচ্ছা, এটা এখানে কিন্তু সর্বেশম হচ্ছে কর্তা, এটা কর্মবাচ্যের কর্তা। ঠিক আছে, বিদ্যাসাগর পূজিত, বিদ্যাসাগর এখানে কর্ম, তার বিশেষণ হিসেবে পূজিত ব্যবহৃত হয়েছে। এখানে অবভিয়াসলি এটা পূজা বোঝাচ্ছে এরকম ধাতুর সাথে যেহেতু তপ্রত্যয় যুক্ত হয়েছে, তাই এটা বর্তমানকালে মূর্তি পূজার্থে ব্যস্ত সূত্র অনুসারে এই পূজিত শব্দটি বর্তমানকালে হয়েছে। ঠিক আছে, আর এর যে কর্তা সর্বেশং, সেই সর্বেশং কর্তায় কি হয়েছে, এখানে ষষ্ঠী বিভক্তি ব্যবহৃত হয়েছে। সর্ব শব্দের ষষ্ঠী বিভক্তির রূপ এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, মতি বুদ্ধি পূজার্থে ব্যস্ত এই সূত্র অনুসারে ব্যতিক্রমীভাবে তপ্রত্যয় বর্তমানকালে ব্যবহার করা যেতে পারবে, এবং সেখানে বর্তমানকালে ব্যবহার করা তপ্রত্যয়ান্ত যে শব্দ, তার যে কর্তা, বাক্যে যে কর্তা থাকবে, সেই কর্তায় কি হচ্ছে, এখানে কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে। ঠিক আছে, বাক্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্য অতি অবশ্যই কর্মবাচ্যের বাক্য, এবং এখানে যে কর্ম রয়েছে সেই কর্মের লিঙ্গবচন বিভক্তি অনুসারে তপ্রত্যয়ান্ত শব্দের লিঙ্গবচন বিভক্তি হয়েছে, এবং কর্মবাচ্যের কর্ম যেহেতু প্রধান তাই তাতে প্রথমা বিভক্তি হয়েছে অবভিয়াসলি, এবং সেখানে তোমার এখানে পুংলিঙ্গ প্রথমা বিভক্তির এক বচনের রূপ ব্যবহৃত হয়েছে, কর্মেও তাই আর তপ্রত্যয়ান্ত শব্দেও তাই, এবং তার যে কর্তা রয়েছে বাক্যে সেখানে ষষ্ঠী বিভক্তি ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে এরকমভাবেই আমরা তপ্রত্যয় ব্যবহার করব। আর আমরা এরপরে যে আমাদের যে বইতে যে তপ্রত্যয়ান্ত শব্দের বা তপ্রত্যয় ধাতুর সাথে যুক্ত হওয়ার পরে শব্দের রূপ কীরকম হবে তার যে তালিকা দেওয়া রয়েছে, এবং তোমাদের যে বই রেফার করা হয়েছিল পড়ার জন্য, সেই বইয়ের 344 নম্বর পাতায় এবং 345 নম্বর পাতায়, মানে আমার কাছে যে বই রয়েছে সেই বইয়ের তোমাদের এডিশন আলাদা হতে পারে, একটু খুঁজে নিও। তপ্রত্যয়ের যে চ্যাপ্টার রয়েছে সেখানে তোমাদের তপ্রত্যয় যোগ করার পরে শব্দের রূপ কীরকম হবে, ধাতুর সঙ্গে তপ্রত্যয় যোগ করার পরে তার লিস্ট দেওয়া রয়েছে, বিভিন্ন ধাতুর সাথে তপ্রত্যয় যোগ করার পর তার রূপ কীরকম হবে, সেটা অতি অবশ্যই তোমরা বাড়িতে পড়বে এবং অভ্যাস করবে।